So in this way it can be easily said that similar metaphor are very important term for English literary term. So here there is another example, this is the example of another literary term. So here this is the example: the earth has swallowed my hopes, all my hopes. আচ্ছা, তোমাদের যদি বলা হয় এই পৃথিবীটা আমার সকল আশা গিলে ফেলেছে, এটা হচ্ছে রোমিও জুলিয়েট। তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ারের হচ্ছে একটা বিখ্যাত ড্রামা, সেই ট্র্যাজেডি আই মিন। সো এখানে এটা বলা হচ্ছে যে পৃথিবী খেয়ে ফেলেছে আমার হচ্ছে সকল আশা। আচ্ছা, পৃথিবীর কি জীবন আছে? পৃথিবী কি কখনো খেতে পারে? পৃথিবীটা কি কখনো খেতে পারে? তাহলে আমরা দেখতে পারবো যে এটা কিসের এক্সাম্পল, কি হোয়াট টাইপ অফ this is the example, actually this is the example. So within short time we will show you another video. So এখানে তোমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, দ্য লিভস ড্যান্স দেয়ার ওয়ে থ্রু দ্য লার্ন। সো লিভস মানে তোমরা জানো যে পাতারা নাচছে তাদের ওয়েতে, তাদের পথে, হাঁটার পথে, তারা কিন্তু বাসার পথে যখন যাচ্ছে তখন তারা কিন্তু এখানে তারা হচ্ছে ড্যান্স করছে, পাতারা ড্যান্স করছে। আচ্ছা, এটা কখনো শুনেছো পাতা বা গাছ এরা ড্যান্স করতে পারে? তাহলে ড্যান্স তো করে হচ্ছে মানুষ, আবার গিলে ফেলে তো কোনো মানুষ, কিন্তু পৃথিবী গিলে ফেলছে। তাহলে এটা কিসের এক্সাম্পল হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে চলেছ যে যেটা মানবিক কোয়ালিটি রয়েছে, যার মানুষ, আমরা যেমন ধরো মানুষ, আমাদের কাজ কি যে হিউম্যান কোয়ালিটি রয়েছে আমাদের, দ্যাট ইজ হোয়াই উই আর কল্ড হিউম্যান। বাট when such type of human quality given to a non-human object, so that times such type of literary terms will appear. So this is the name of literary term, personification. Actually personification, the word come personification to personify, personify is a word, personify means person দিয়ে দেওয়া, জীবন দিয়ে দেওয়া। So personification is a figure of speech in which the writer describe a lifeless objects as if it were behaving in a human like way. So পার্সনিফিকেশনের বিষয়টাই হলো যে এখানে রাইটাররা লাইফলেস অবজেক্ট কে প্রেজেন্ট করবে যেন সেটা হিউম্যান লাইক ওয়েতে, মানব। যেমন ধরো পাতারা নাচছে, তাহলে পাতাগুলো যদি নাচে তাহলে নাচার কাজ তো হলো হিউম্যানের থাকতে হবে, কিন্তু পাতা নাচছে, তাহলে এখানে লাইফলেস অবজেক্ট হচ্ছে লিভস। লিভসগুলোকে হিউম্যান কোয়ালিটি হলো যে ড্যান্স করাটা, নৃত্য করা। তাহলে এটা হলো তোমার এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। আমরা আরও কিছু পার্সনিফিকেশনের সংজ্ঞা এবং এক্সাম্পল দেখবো। দেখো এখানে লেখা রয়েছে যে পার্সনিফিকেশন ইজ দ্য অ্যাক্ট অফ গিভিং নন হিউম্যান থিংস হিউম্যান ক্যারেক্টার্স। তাহলে নন হিউম্যান ক্যারেক্টারকে যখন হিউম্যান ক্যারেক্টার দিয়ে দেওয়া হবে তখনই আমরা এটাকে আমরা পার্সনিফিকেশন বলবো। আর অ্যাকচুয়ালি পার্সনিফিকেশন ইজ এ কাইন্ড অফ মেটাফোর ইন হুইচ ইউ ডিসক্রাইব অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর অ্যাবস্ট্রাক্ট থিং or non-human animal in human term, and it is used to create more interesting and engaging scenes and character. আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। যেমন ধর তোমাদেরকে বলা হলো যে সূর্যটা হাসে, পাতারা নৃত্য করে, অথবা তোমার বাতাস হুইসপার করে, শিশির শব্দ করে। এমন হচ্ছে ধরো রবীন্দ্রনাথের কথাই যে কাদম্বিনীর দুঃখ দেখে এই প্রকৃতিও যেন কাঁদছে, তো প্রকৃতি কি কাঁদতে পারে? তারপরে তোমাদের আরেকটা এক্সাম্পলের কথা মনে পড়লো যে বাংলার মুখ আমি দেখিয়াছি, সেখানে তোমরা দেখবা বলা হয়েছে, জীবনানন্দ দাশ বলেছে যে বেহুলার দুঃখের সাথে যেন ওই বাংলার নদী, মাঠ, ঘাট সবই যেন কাঁদছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল। বাংলার নদী, ঘাট, মাঠ এরা আবার কাঁদতে পারে? এরা তো মানুষ না। তাহলে এই যে জড়বস্তুকে তুলনা করা হচ্ছে মানুষের কোয়ালিটির দ্বারা, তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। দেখো এখানে আরও কিছু এক্সাম্পল রয়েছে। দ্য লোনলি লাইট হাউস, তো লাইট হাউসকে লোনলি, একাকী বলা হচ্ছে। লাইট হাউসে আলো দিচ্ছে, তাহলে লোনলি তো মানুষ হতে পারে, কিন্তু লাইট হাউসকে যখন বলা হচ্ছে লোনলি তখন দিস ইজ দ্য এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। তার ভিজিলেন্টলি শাইন, ভিজিলেন্টলি মানে কি খুব দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এটা তো হিউম্যান কোয়ালিটি যেটা জড়বস্তুর মধ্যে দেওয়া হয়েছে। তারপরে ওয়ার্ম শিপ, হ্যাঁ, দিস ইজ দ্য শিপ হচ্ছে জাহাজ, জাহাজকে ওয়ার্ন বলা হচ্ছে। ওয়ার্ন শিপ, জাহাজকে তোমার সতর্ক করে দিচ্ছে, তাহলে সতর্ক করে দেওয়ার কাজ তো হিউম্যান কোয়ালিটির, কিন্তু যখন তোমার জড়বস্তু এই হিউম্যান কোয়ালিটির কাজগুলো করবে সেই
এক্সাম্পলগুলো হয়ে যাবে হলো পার্সনিফিকেশন. সো দিস ইজ দ্য অ্যানাদার পার্সনিফিকেশন, এক্সাম্পল অফ অ্যানাদার পার্সনিফিকেশন. সাম আদার পার্সনিফিকেশন হিয়ার দেখো, দ্য কার ড্যান্স অ্যাক্রস দ্য আইসি রোড. কার ড্যান্স, কার গাড়ি নৃত্য করছে, অথবা অ্যাংরি ক্লাউড, হ্যাঁ, স্কাই উইংড আর টিউলিপ নুডলস ইন দেয়ার হেড, তাদের মাথা নাড়াচ্ছে টিউলিপ ফুলগুলো. তাহলে এইগুলো তো হিউম্যান কোয়ালিটি, কিন্তু হিউম্যান কোয়ালিটি যখন এই নন হিউম্যান কোয়ালিটির মধ্যে চলে আসবে তখন আমরা সেটাকে আমরা পার্সনিফিকেশন বলবো. সো পার্সনিফিকেশন প্রোভাইডস পার্সোনালিটি, এনার্জি, উইল অ্যান্ড ইমোশন to an otherwise lifeless scenes. So that is why personification is very important, and personification usually express characters, feelings, and give more life to a scene. So this is all about personification, very important. Now the alliteration. Alliteration is another important term that is associated in literary term. So here alliteration, the repetition of consonant or sound at the beginning of two or more words in a line of poetry. তার মানে একটা কবিতার লাইনের মধ্যে একাধিক ওয়ার্ড এর প্রথম শুরুর সাউন্ডটা বা শুরুর যে লেটার বর্ণ সেটা যদি তোমার একই রকম হয় একাধিক ওয়ার্ডের মধ্যে, তখন সেটাকে আমরা অ্যালিটারেশন আমরা বলবো. যেমন ধরো এখানে রয়েছে স্যাওয়েড, শাইলি, সামার. এটা একটা এক্সাম্পল, একটা লাইন, কবিতার লাইন, সেখানে একটা কবিতার লাইনের মধ্যে 3টে ওয়ার্ডে দেখো শুরুতে এস লেটারটা রয়েছে, তার মানে এটা হচ্ছে কনসোনান্ট. তাহলে এরকম যখন একটা কবিতার লাইনের মধ্যে একই রকমের কনসোনান্ট লেটার থাকবে তখন আমরা তাকে বলবো alliteration. So this is the definition. Alliteration is a term to describe a literary device in which a series of words begin with the same consonant sound. এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছি, স্নেহা সেলস সি শেলস বাই দ্য সি শোর. তাহলে এখানে দেখো একটা লাইন, সেই লাইনের মধ্যে এস 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 এত জায়গায় দেখো 5 জায়গায় মূলত এস রয়েছে, তাহলে এটাই হলো দিস ইজ দ্য অ্যালিটারেশন. আরেকটা দেখো পিটার পাইপার পিকড আ প্যাক অফ পিকেল পেপারস. তাহলে এখানে দেখো প্রত্যেকটা শব্দের শুরুতেই পি মানে কনসোনান্ট লেটার. সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যালিটারেশন. ইটস ভেরি ইম্পর্টেন্ট because it makes the rhythmical consequences. So that is why alliteration is very important term. So related to alliteration there is another term that is assonance. So assonance, that will be the example of alliteration is the consonant sound, but in assonance there will be a vowel sound. This is the when you will have the vowel sound is a repetition of the consonant sound at the beginning, middle and end, that will be alliteration. And when the vowel sound you will find the repetition, so that times that will be called assonance. So there is this is the another example, assonance, repeated vowel sound in nearby words. কাছাকাছি ওয়ার্ডের মধ্যে ভাওয়েল সাউন্ডের অ্যালিটারেশন হচ্ছে কনসোনান্ট সাউন্ড আর অ্যাসোনেন্স হচ্ছে ভাওয়েল সাউন্ড. যেমন ধরো পেশেন্স অলওয়েজ পেস, এটা মাঝেও থাকতে পারে. হ্যাঁ, এই অ্যালিটারেশন যেমন শব্দের প্রথমে থাকবে, কিন্তু অ্যাসোনেন্সের ক্ষেত্রে ভাওয়েলটা সেন্টেন্সের মাঝে থেকেও যদি একই রকমের হতে পারে, সেই ক্ষেত্রে তোমার এটাকে আমরা অ্যাসোনেন্স বলবো. আরও বেশ কিছু এক্সাম্পল রয়েছে, আমরা পরবর্তীতে দেখবো. এখানে দেখো আমরা এক্সাম্পল দেওয়া আছে ডেফিনিশন সহ, দ্য রিপিটিশন অফ ভাওয়েল সাউন্ড ইন ওয়ার্ডস দ্যাট আর ক্লোজ টুগেদার. তাহলে যখন এই ভাওয়েল সাউন্ডগুলো রিপিটিশন হবে ওয়ার্ডগুলোর মধ্যে এবং সেগুলো খুব কাছাকাছি থাকবে, সেই সময় আমরা এইগুলোকে বলবো হলো অ্যাসোনেন্স. তো অ্যালিটারেশন অ্যান্ড অ্যাসোনেন্স ভেরি ইম্পর্টেন্ট. Dear student, now I will talk about rhyme scheme of the poem. In English reading skill, I have already discussed that in your examination part C, you have a poem, and then after reading the poem, you have to answer such type of question. So this is the one of the important question, rhyme scheme. So now I will discuss a rhyme scheme. So here is the example definition. So at first I will translate it in Bangla. Rhyme means a word. Rhyme মানে হলো একটা শব্দ that has the same sound, যার একই শব্দ or sound থাকবে, অথবা
word that ends with the same sound, একই শব্দ দিয়ে শেষ হবে as another word, মানে একটা দুইটা ধরো কবিতার লাইনের শেষের শব্দটা যে সাউন্ড থাকবে পরের লাইনের শেষেও একই হচ্ছে সাউন্ড থাকবে, তখনই সেটাকে আমরা রাইম বলবো। অ্যান্ড জেনারেলি ইট মিনস দ্য রেকারেন্স অফ সিমিলার সাউন্ড, এটার অর্থ হলো যে একই শব্দ বারবার আমরা দেখতে পাবো ইন দ্য ক্লোজিং সিলেবল অফ দ্য ডিফারেন্ট ভার্সেস। তো বিভিন্ন কবিতার, ভার্সেস মানে কবিতা, বিভিন্ন কবিতার লাইনের যে ক্লোজিং সিলেবল, মানে সিলেবল তো তোমরা জানো শব্দের যে উচ্চারণের যে অংশ, পার্ট অফ দ্য প্রোনাউন্সিয়েশন অফ আ ওয়ার্ড, সেই সিলেবলের যে শেষ অংশটা একই রকমের সাউন্ড থাকবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে রাইম। সো নাও we will see the rhyme scheme. So this is the example of rhyme scheme. So rhyme scheme is the rhyming pattern that is created at the end of the lines of the poetry. তারপরে রাইমিং প্যাটার্ন, ছন্দের যে মিল, যেমন ধরো যেটা হলো এটা ধরো একটা কবিতা, এই কবিতার চারটে লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনের শেষে তোমরা লক্ষ্য করো এখানে বলা হচ্ছে, দেখো যে অ্যাট দ্য এন্ড অফ লাইনস অফ পোয়েট্রি, এন্ড, তাহলে ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্প, ল্যাম্প এটা কি শেষ, তাহলে ল্যাম্প, আবার দেখো এখানে রয়েছে হলো স্নো, এখানে রয়েছে ওয়েন্ট, এখানে রয়েছে গো। ল্যাম্প প্রথমে যে সাউন্ডই থাক না কেন সেখানে আমরা এই রাইম স্কিম বোঝানোর জন্য আমাদের এ দিয়ে শুরু করতে হবে। আর এখানে দেখো স্নো, তাহলে বির সাথে স্নো, ল্যাম্প আর স্নো এই দুটোর কোনো মিল নেই, সেজন্য নতুন সাউন্ডের জন্য বি আসলো। আবার ওয়েন্ট এটার সাথেও দেখো এগুলোর কোনো মিল নেই, সেজন্য সি আসলো। কিন্তু আবার এখানে দেখো গো, স্নো গো, গো স্নো, স্নো গো, তাহলে এই স্নো ও আর গো এই দুটো মিলে যাচ্ছে, যেহেতু যখন এই সাউন্ড মিলে যাবে তখনই রাইম শুরু হয়ে যাবে। তার মানে এখানে যেহেতু ও বি দেওয়া হয়েছে সেজন্য এই গোর জন্য এখানে বি দেওয়া হলো। তাহলে দিস ইজ দিস। সো ইফ দ্য পোয়েমস ডাজ নট হ্যাভ আ রাইম স্কিম, ইট ইজ কনসিডার্ড টু বি আ ফ্রি ভার্স, ইট ইজ অ্যানাদার লিটারারি টার্ম, সেখানে তোমরা দেখতে পাবে। সো যদি রাইম স্কিম থাকে তখন আমাদের এরকম এ বি সি এরকম চিহ্ন দ্বারা আমাদেরকে এটা প্রকাশ করতে হবে। সো নাও I will show you another definition for rhyme scheme. I think after listening this, I think it will be very much clear for you. So rhyme scheme is used in short poem. Rhyme scheme সাধারণত short poem এ ব্যবহার করা হয়, in which the last word শেষ শব্দটা in the line এর শেষ শব্দ has the same sound as the last word in another line. তার মানে একটা লাইনের শেষের শব্দ অন্য আরেকটা লাইনের শেষের শব্দের সাউন্ডের সাথে যদি মিলে যায় তখনই আমরা সেকে রাইম স্কিম বলবো। স্পেশালি দ্য নেক্সট ওয়ান, মানে পরবর্তী লাইনের সাথে যদি মেলে বা দুই একটা লাইন পরেও মিলতে পারে। রাইম ইজ ইউজড ইন পোয়েমস টু প্রডিউস সাউন্ড দ্যাট অ্যাপিল টু দ্য ইয়ার অ্যান্ড টু ইউনিফাই অ্যান্ড এস্টাবলিশড আ পোয়েমস স্ট্যান্ডজেনিক ফর্ম। অ্যাকচুয়ালি এই রাইম কেন ব্যবহার করা হয়? রাইম ব্যবহার করলে শব্দের শেষে কবিতাটা পড়তে আমাদের শ্রুতিমধুর হবে, কানে আমাদেরকে অ্যাপিল একটা আবেদন সৃষ্টি হবে। যেমন গানে দেখবে ছন্দের মিল থাকে, সেই ছন্দের মিলগুলো না থাকলে কিন্তু সেটা সুন্দর হবে না এবং ইউনিফাই হবে না, অ্যান্ড স্টাবলিশড এবং এর স্ট্যান্ডজেনিক একটা ফর্ম তৈরি করে। স্ট্যান্ডজা তোমরা জানো কবিতার যে প্যারা যেটা ভাগ সেটাকে আমরা স্ট্যান্ডজা বলি, সেই স্ট্যান্ডজা আমরা এখানে দেখতে পাবো। রাইম অনেক ধরনের হয়ে থাকে, যেমন এন রাইম, ইন্টারনাল রাইম, ম্যাসকুলান রাইম, ফেমিনাইন রাইম, হ্যাঁ, ট্রাইসিলেবিক রাইম। সো বেসিক্যালি আমাদেরকে এন রাইমটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আলোচনা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা বেশি দ্রুত আমরা পড়ার চেষ্টা করব। সো নাও I will show you a poem and try to find out the rhyme scheme of the poem. I think the poem is very important. So at first I will show you the poem. So this is the poem, Prayer for My Daughter, written by W.B. Yeats. It is very important, William Butler Yeats. Actually, A Prayer for My Daughter is a reflection of poet's love for his daughter, and it is also about the surviving the turmoil of the contemporary world where patients have been separated from reason. Here the speaker is the poet himself talking to his daughter, and the tone of this poem actually is it is very much gloomy, precious and frightening, as well as detective. So now we'll enjoy the poem first, then we'll discuss.
once more the storm is howling and half hid. দেখো ঝড় উঠেছে এবং অধক ঢাকা পড়ে আছে। আমরা দেখতে পাবো, আমি ডিসকাস করব তোমাদের কবিতাটা দেখানোর পরে আমরা ডিসকাস করব। Under this cradle hood and covered with my child sleep on, and there is no obstacle. So আমরা যদি এই দুই লাইনের আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা যে বিষয়টা বেসিক্যালি এখানে আমরা দেখতে পাবো সেটা হলো, এখানে আমাদের যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত দ্য পোয়েম ওপেন্স ইন দ্য ইয়ার্স হোম and you know the weather is the reflection of years feelings about the post-war period. Actually the poem is written after the first world war, you know, first world war, and that is started in 1914 and to 1918, you know. There here the writers says the weather, this is the post-war feeling. Actually this is the post-war period, and that is dangerous. Here the writer personified the storm which is howling, and the storm work as a symbol which means outside forces that can be threatens the baby's safety. And half lead here you will find the another word, this is the half lead. So here half তোমরা জানো অধা এবং hid মানে ঢাকা. So shows the this is the daughter, the poem is dedicated to her daughter Annie. So here her daughter Annie is protected by temporarily cover lid. So here there is a word cover lid. Cover lid means here you know, actually this is the bed sheet of the poem, and my child sleep, এবং তার কন্যা ঘুমিয়ে আছে দোলনার মধ্যে। আর ক্রেডল হুড তোমরা মানে জানো, ক্রেডল হুড হলো হচ্ছে দোলনা যেখানে তার শিশুটি ঘুমিয়ে আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরের লাইনগুলো যে বাট গ্রেগরিস উড, there is no obstacle but Gregory's wood, one bare hill whereby the haystacks and roof leveling wind breed on the Atlantic can be stayed. Actually here writer says there is no obstacle in the way of very strong storm coming from the Atlantic, you know, Atlantic ocean, Atlantic মহাসাগর তোমরা জানো। আর কবিতার সেটিংটা মূলত তোমরা জানো আয়ারল্যান্ড, that is situated in Atlantic ocean. So there here গ্রেগরি উডস একটা বনের কথা বলা হচ্ছে, যেখানে তোমার আটলান্টিক থেকে এই বাতাস আসছে, কিন্তু শুধুমাত্র এই গ্রেগরি উডস এবং একটা ফাঁকা যে পাহাড়, সেই পাহাড়টার ছাড়া। গ্রেগরি মূলত হচ্ছে গ্রেগরি একটা স্টেট, আয়ারল্যান্ডের একটা স্টেট, যেখানে এই WBS-এর হচ্ছে ঠিকানা, এবং সেখান থেকেই মূলত এই ঝড় আসছে। তো এখানে কবি metaphorically want to show the unrest situation of that contemporary post-war time. Actually here we find, so this is the very crucial time for him, a very dangerous time for him. Next we will discuss here, dear students, you find that I have worked and prayed for this young child. So here writer says, and for an hour I have worked and prayed. তার মেয়ের জন্য সে হাঁটছে এবং প্রার্থনা করছে, কারণ because of the great gloom that is in my mind. তার মানে কবির মনের মধ্যে রয়েছে প্রচণ্ড একটা ভয় বা দুঃখ, যেটা তার কবির মনের মধ্যে রয়েছে। তাহলে my dear student, this is the first stanza of the poem, you know, and a prayer for my daughter is a 10 stanza poem, and each stanza carries 8 lines. So today my main concern is not the analysis of the poem, but my main concern is to find out the rhyme scheme of the poem. So here this is the rhyme scheme, rhyming pattern. This is the first stanza, and it is a very you will be very much surprising that
if for my daughter consist of 10 stanza and each stanza have same rhyming pattern. So here heed and lead, heed, lead, the same sound a, and then obstacle. তো অবস্টাকল এখানে দেখো হিড আর লিড দুটো একদম এক, এই জন্য এ হলো লাস্ট সিলেবেলের এটা, কিন্তু দেখো অবস্টাকল কল কল তাহলে আলাদা, এই হিড লিড থেকে আলাদা, এই জন্য এখানে বি হলো। তারপরে দেখো আবার এখানে হিল, টকল টকল ল আর হিল ল, তাহলে দুটোই হচ্ছে ল উচ্চারণ হচ্ছে শেষে, এই জন্য বি। এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট, প্রোনাউন্সিয়েশন নট লেটার, প্রোনাউন্সিয়েশনটা তোমাদের কিন্তু দেখতে হবে, এই জন্য দেখো বি বি। কিন্তু দেখো উইন্ড আর মাইন্ড, দেখো উইন্ড নতুন একটা সিলেবল চলে আসলো যেটা উপরের সাথে কোনো মিল নেই। এখানে কিন্তু লিড উচ্চারণ হচ্ছে লিড, আর এখানে হচ্ছে উইন্ড, উইন্ড মানে সিলেবলটা নিতে হবে। এখানে ডি দেখে কিন্তু ধরলে কিন্তু তোমার হবে না। এখানে হিড লিড দেখো মিলে যাচ্ছে, অবস্টাকল হিল, অবস্টাকল হিল ল, আর উইন্ড মাইন্ড, তাহলে উইন্ড এই উপরের কোনোটার সাথে মিললে এই জন্য সি হলো, আর মাইন্ড তাহলে উইন্ড আর মাইন্ডের মিল আছে সেই জন্য একই সি নিচে চলে আসলো কিন্তু। আর এখানে দেখো স্টেড প্রেড, তাহলে স্টেড আর প্রেড দুটো এক, তাহলে সির পরে আমাদের কি নতুন শব্দ আসলো স্ট্রেড এড, প্রেড এড শব্দ আসলো, এই জন্য এখানে তোমার ডি হলো। আর উইন্ডের সাথে যেহেতু মাইন্ডের মিল রয়েছে একই স্ট্যান্ডার মধ্যে যখন এরকম মিলে যাবে তখন দুই লাইন পরেও যদি এই রাইমিং মিল থাকে তখন তোমার ওই লেটারটাই এখানে লিখতে হবে। তাহলে রাইম স্কিম অফ দ্য ফার্স্ট স্ট্যান্ডার উইল বি এ এ বি বি সি ডি ডি সি। So now I think it will be understandable for you, and I think in this way you have to find out the literary term. So now I will find out the second stanza in short time. Actually time is very much limited, so first we will enjoy the poem. I have worked and prayed for this young child an hour, and heard the sea wind scream upon the tower. এখানে বলছে আমি হাঁটছি এবং প্রার্থনা করছি আমার শিশুটির জন্য 1 ঘন্টা ধরে, এবং আমি বাইরে চিৎকার শুনতে পাচ্ছি, অ্যান্ড আন্ডার দ্য অ্যাশেস অফ দ্য ব্রিজ অ্যান্ড দ্য ব্রিজ অ্যান্ড দ্য স্ক্রিম, মানে বাইরে চারপাশে চিৎকার চেঁচামেচি হচ্ছে সেই শব্দও আমি শুনতে পারছি। এটা এটা হচ্ছে আর্সেস, হ্যাঁ, আন্ডার দ্য আর্সেস অফ দ্য ব্রিজ। আর্স মানে আর্স হচ্ছে তোমার ধনুক আকৃতি, ধনুক আকৃতির যে হলো ব্রিজগুলো থাকে সেই বিষয়টাকে কিন্তু এখানে মিন করা হচ্ছে। অ্যান্ড দ্য স্ক্রিম, এবং চারপাশে চিৎকার চেঁচামেচি হচ্ছে, আর সেই উদ্বেগ উৎকণ্ঠা তার মধ্যে এখানে দেখা যাচ্ছে। তারপরে দেখো ইন দ্য এলমস অ্যাবভ দ্য ফ্লাডেড স্ট্রিম, তার মানে এখানে যে ঝড়ের কথা এখানে বলা হচ্ছে, এখানে যে গাছটার কথা বলা হচ্ছে এটা হলো এলমস ট্রি, কাইন্ড অফ ট্রি, এবং সেখানে যেন গাছগুলো গাছের উপর দিয়ে ফ্লাডেড স্ট্রিম হচ্ছে। ফ্লাডেড মানে কি তোমরা জানো যে প্লাবিত হওয়া, এবং ধোঁয়া, চারিদিকে ধোঁয়া, যুদ্ধের ধোঁয়া, গোলা বারুদের ধোঁয়ায় যেন পুরো এলম ট্রি গাছপালাগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে দেখো ইমাজিনিং দ্য এক্সাইটেড রেভারি, এবং তার মধ্যে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা, দ্যাট দ্য ফিউচার ইয়ার হ্যাড কাম, যে ভবিষ্যতের যে সময়টা আসছে তার কি হবে, তার মেয়ের কি হবে, এইটা ভেবে তার সে উদ্বিগ্ন। অ্যান্ড ড্যান্সিং টু দ্য ফ্রেঞ্চাইজ ড্রাম আউট অফ দ্য মার্ডারাস ইনোসেন্স অফ দ্য সি। এখানেও দেখো কিছু ফিগার অফ স্পিচ ইউজ করা হচ্ছে, যে চারদিকে যেন উন্মাদ ড্রাম নিয়ে সবাই ধ্বংসে মেতে উঠেছে, অ্যান্ড এটা যেন সাগরের মার্ডারাস সি, এটা প্যারাডক্স লিটারারি টার্ম, পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। সেখানে সাগরের ভেতরের যে মার্ডারাস ইনোসেন্স সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। এখানে সিম্বলিক্যালি মূলত এটা ইউজ করা হয়েছে, যে এটা সুন্দর কিন্তু এটা খুবই বীভৎস রকমের শব্দ, যেটা তাকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিচ্ছে। সব মিলিয়ে সে তার মেয়ের জন্য খুবই টেন্স অ্যান্ড very much anxious.
So this is the last second stanza. So the same here. So in this stanza basically we find that the poet described the conditions of the place of the poet dwells in, and the poet can hear the shrill sounds of the sea wind, and that is hitting the tower below the arches of the bridge which connect the castles with the main road and the elms above the flooded river. The poet has been praying for her child and daughter. Actually, he is haunted by fear, and the poet imagines the future and in course of excitement and fear, and that the future years have come out of the sea, and it is dancing to crazy beat of the drum like every affectionate and caring father. Actually, such type of anxiety, such type of concern, it is not for the poet only, but also as a affectionate and caring father, the poet is anxious for his infant daughter. So this is the same rhyme scheme pattern. Here you will find hour and tower. Here hour tower, তাহলে দুটোর মিল দেখো, এ স্ক্রিম স্ট্রিম, স্ট্রিম স্ট্রিম, দুটোই মিল দেখো, বিবি। So rivery and calm, rivery and sea, rivery sea, তাহলে এই দুটোই মিল দেখো, সি এবং রিভারি, এই লাইন দুইটা মিল সি সি হলো। আর কাম ড্রাম, কাম ড্রাম, ম উচ্চারণ হচ্ছে এই জন্য ডিডি। সো রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি বি সি ডি ডি সি। So I think this is very important for you, and I think this is all for today, and inshallah see you in the next class. So all the best for all.